5 মাসেই সরকারকে ব্যর্থ বলা চলবে না মন্তব্য ফখরুলের। গণমাধ্যমের স্বাধীন পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর সরকার, জানান তথ্যমন্ত্রী। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, সিলেট ও বগুড়ায় নিহত 16। গফরগাঁওয়ে কমিউটার ট্রেন লাইনচ্যুত, ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ। সুস্থ রাজনীতিতে মাস্তানদের স্থান নেই বললেন বিরোধী দলীয় নেতা। গণহত্যায় জড়িত কাউকে রাজনীতিতে চায় না মানুষ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ত্রিপক্ষীয় সামরিক জোটের পথে সৌদি, তুরস্ক ও পাকিস্তান। আজ জেদ্দায় চুক্তি স্বাক্ষর করবেন 3 দেশের সরকার প্রধানগণ। এবং প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনে 355 রানে অল আউট অস্ট্রেলিয়া একাদশ। হাসানের 4 উইকেট, 92 রানে পিছিয়ে থেকে ব্যাট করবে বাংলাদেশ। এবার বিস্তারিত। সিলেটের উসমানীনগরে 2 বাসের সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন। এদিকে বগুড়ার এরুলিয়ায় বাস চাপায় 7 জন নিহত হয়েছেন, আর এই ঘটনায় আহত হয়েছেন আরও 18 জন। সকালে 2 জেলায় এই দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির বাজার এলাকায় সকালে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। হঠাৎ শব্দ হয়েছে, বুঝছি চাক্কা বাস মারছে। হঠাৎ করে দেখি যে বেঙ্গল এই সামনে দেখি সংঘর্ষ, তারপর এইদিকে চাইলাম, তখন দেখি ইউনিকের অবস্থা খুবই জটিল। পুলিশ জানায় ঢাকাগামী ইউনিক পরিবহনের এটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের এটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে ইউনিক বাসের 7 যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে বগুড়ার এরুলিয়ায় ঢাকা থেকে নওগাঁগামী এটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে 7 জন নিহত ও আহত হয়েছেন 18 জন। ভোরে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাজের সন্ধানে সড়কের পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দিয়ে শাহ ফতে আলী নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইটি বাজারে ঢুকে পড়লে ঘটনাস্থলে 3 শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে 3 জন ও চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আরও একজন। ঘটনাস্থলে 3 জন মারা যায়, সেই 3 জনকে পরে পাঠানো হয়েছে। আর ঘটনাস্থলে আহত হয় 14 জন। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় লোকজন সজ্জার রহমান মেডিকেলে পাঠায়। মেডিকেলে পাঠানোর পর ওখানে 3 জন মারা যায়, আর 11 জন আহত আছে। এদিকে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে স্পিড ব্রেকার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করলেও কিছু সময় পর যান চলাচল আবার স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল 9টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে লাইনচ্যুত হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 5 মাসেই সরকারকে ব্যর্থ বলার সুযোগ নেই। দ্রুতই চলমান গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় তিনি আরও জানান, বরাবরের মতো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব কাঁধে নিয়েছে বিএনপি। আর স্বাধীন ও অবাধ গণমাধ্যম ইকোসিস্টেম তৈরিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও শুরু হয়েছে সরবরাহ। এর মাঝে শুক্রবার সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় দ্রুত চলমান গ্যাস সংকট কাটিয়ে ওঠার সুখবর দিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, আগের সরকারগুলো উন্নয়নের নামে ধ্বংস করেছে। বরাবরের মতো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব কাঁধে নিয়েছে বিএনপি বলে মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী। গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই। এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। আপনার আপনি যাবেন কেসে, আপনার সবাই জানেন বিদ্যুতের ক্ষেত্রে কি হয়েছে। এই সমস্ত আপনার ওই কুইক রেন্টাল পাওয়ার হাউস নিয়ে এসে ধ্বংস করে দিয়েছে। এখন সেই বিদ্যুৎ নিয়ে আমাদের সমস্যা পড়তে হচ্ছে। ব্যাংকগুলোর
শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই এগুলো। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বানও জানান মন্ত্রী। সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন, কিন্তু তাকে সময়ও দিতে হবে। তো আপনারা অস্থির হবেন না, এবং আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। আর পরমত সহিষ্ণু হতে হবে, এটা আমাদের সবাইকেই হতে হবে, সরকারকে হতে হবে, মিডিয়াকে হতে হবে। একই অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সার্বিক উন্নয়ন নিয়ে সরকারের ভাবনার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, একটি সুস্থ ও মুক্ত গণমাধ্যম ব্যবস্থা গঠনে কাজ করছে সরকার। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণমাধ্যম এবং সরকারের গঠনমূলক অংশীদারিত্ব জরুরি বলেন বাংলা ভিশনের হেড অব নিউজ ডক্টর আব্দুল হাই সিদ্দিক। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। গণহত্যায় জড়িত ও মানবতা বিরোধী অপরাধে দায়ী কাউকে মানুষ রাজনীতিতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন। আরও বলেন, দেশের বাইরে থেকে আওয়াজ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, তবে সরকার বিচলিত নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। দর্শক, গণঅভ্যুত্থানের স্মৃতি দেখতে আজও জুলাই স্মৃতি জাদুঘরে ভিড় করছেন অনেকেই। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, গেট কি খোলা হয়েছে কিনা, আজ দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা আসলে কি বলছেন? 24 সালের 5 আগস্ট জনসের মুখে পড়ে দুপুরের পর যে ভবনটি তছনছ করে দিয়েছিল, স্বৈরাচারের পতন যেদিন হয়েছিল, সেই 5 আগস্টের সেই ঐতিহাসিক জায়গা যেটি আজ সময়ের পরিক্রমায় স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিতি লাভ করেছে শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী পতিত সরকারের সেই বাসভবন, সেটিকেই একটু জুলাই জাদুঘর করা হয়েছে। জুলাই শহীদদের যে স্মৃতি, সেই স্মৃতি রোমন্থন করতে সকাল থেকেই দর্শনার্থীরা এসেছেন ঢাকার বাইরে থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু অনেকেই আসলে জানতেন না যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জাদুঘরটি বিকাল 3টা থেকে খোলা থাকবে, যদিও এর ওয়েবসাইটে দেওয়া রয়েছে দুপুর 2টা থেকে। অনেকে অনলাইনে টিকিট পেয়ে এসেও বিড়ম্বনায় পড়েছেন, যারা টিকিট কাটেননি। আগের দিনের মতো অনেকেই মনে করেছিলেন যে সকাল 11টায় হয়তো অন্যান্য দিনের মতো খোলা থাকবে, এবং সেই কারণেই তারা আগে চলে এসেছেন, এবং আসার কারণে সকাল থেকেই তাদেরকে আসলে অপেক্ষা করতে হচ্ছে, এবং সেই অপেক্ষা কিন্তু এখনও পরিবার পরিজন নিয়ে এসে অনেকেই বিড়ম্বনায় পড়েছেন এই গরমের মধ্যে, এবং এখন পর্যন্ত যে মূল ফটক সেটি কিন্তু আসলে খুলে দেওয়া হয়নি। এবং অনলাইনে টিকিট কেটে কিন্তু অনেকে অভিযোগ করছিলেন যে যখন অনলাইনে টিকিট কাটা হয়েছে সেখানে যে সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়ের সাথে বাস্তবের যে সময় সেটি আসলে মিল নেই। টিকিটে 2টা থেকে 4টা উল্লেখ করা হলেও সেই স্লট যারা এসেছেন তারা দেখছেন যে 3টায় খোলা হবে, সেই নোটিশ কিন্তু ঝোলানো হয়েছে, এবং এখন পর্যন্ত যে প্রবেশ মুখ সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে, এবং যে কারণে যারা আসলে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন এই গণঅভ্যুত্থানের যে স্মৃতি, গণভবনের যে দেয়ালে যেসব স্মৃতি রাখা হয়েছে সেসব রোমন্থন করার জন্য, তারা কিন্তু এসে আসলে বিপাকে পড়েছেন। এখনও আসলে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তবে জুলাই যোদ্ধা যারা আহত, যারা অনেকেই যারা এসেছেন, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি অনেকেই আসলে আপ্লুত, তারা দেখতে চাচ্ছেন সেই স্মৃতিটি আবারও রোমন্থন করে, সেই সময়ের ঘটনাটি 24-এর 5 আগস্টে সেই ঘটনাটি রোমন্থন করে তারা আসলে দেখতে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যে ভিড় সেটি আসলে সময়ের সাথে সাথে বেড়েই চলেছে, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি, অর্থাৎ বলা চলে একেবারেই আমেজ চলছে এক ধরনের এই গণভবন অর্থাৎ জুলাই স্মৃতি জাদুঘরের সামনে। সোহাগ, এই ছিল আমার থেকে। রাশেদ, আপনাকে ধন্যবাদ। ভারতের সহায়তায় আওয়ামী লীগ সিভিল বা মিলিটারি কু করার চেষ্টা করতে পারে, এই কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষকে মিসগাইড করার চেষ্টা করতে পারে। জানান, এই সরকারের কিছু হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে সচিবালয় ঘেরাও করতে যাওয়া ব্যক্তিরা। তাই আওয়ামী প্রশ্নে সকলকে এক থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি বলেন, কর্মচারীদের বেতন ন্যূনতম 20,000, মন্ত্রীদের 10 লাখ এবং এমপিদের 5 লাখ টাকা হওয়া উচিত। চলতি মাসের শেষে প্রবাসী কার্ড দেওয়ার কথাও জানান তিনি। এই আওয়ামী
কাফিয়ে গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে, আমাদেরকে আপোষহীন থাকতে হবে। আমাদের দুষ্ট প্রতিবেশী রাষ্ট্র বিদেশি অপশক্তির ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু, মিলিটারি কু করার জন্য। আপনাদেরকেও বিভিন্নভাবে মিসগাইড করার জন্য, বিভিন্ন মিশন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকে আসতে পারে। সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে, অথচ সেই ভিত্তি এখন শিক্ষক সংকটে নড়বড়ে। কোথাও একজন শিক্ষক দিয়ে চলছে পুরো বিদ্যালয়, আবার কোথাও নেই প্রধান শিক্ষক। দেশ জুড়ে 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে শিক্ষক সংকটে। রাশেদ রায়হানের রিপোর্ট। এই শিক্ষক যখন একটি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস দিচ্ছেন, তখন অন্য 5টি ক্লাসের শিক্ষার্থীদের বসে থাকতে হচ্ছে। কেননা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম 6টি শ্রেণীর 70 জন শিক্ষার্থীর বিপরীতে একমাত্র শিক্ষক তিনি। অফিস সহায়ক না থাকায় বিদ্যালয় তালা খোলা, পতাকা উত্তোলন থেকে শুরু করে সব দাপ্তরিক কাজও করতে হয় প্রধান শিক্ষককে। গত মধ্য জানুয়ারি থেকে এভাবেই শিক্ষা কার্যক্রম চলছে জামালপুরের মাদারগঞ্জের পশ্চিম নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের পদের সংখ্যা 6 জন, তার মধ্যে শূন্যপদ 5 জন। এতে পড়াশোনার বিঘ্ন ঘটছে। ফুলাফান যা লেখাপড়া করতেছে হয় না ঠিক মতো। একটা টিচার আছে, উনি একলা কি করবে? শুধু জামালপুরে নয়, সারা দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভুগছে শিক্ষক সংকটে। এমনকি খোদ রাজধানীর খিলগাঁও মগবাজার থেকে বিভিন্ন এলাকার প্রাইমারি স্কুলের চিত্র আলাদা নয়। ধামরাইয়ের পশ্চিম দেবসাই, শোলাবাড়ি, ইউনুস দেওয়ান ও খাতড়া সহ একাধিক বিদ্যালয়ে 6টি পদের বিপরীতে আছেন মাত্র 3 জন শিক্ষক। তাই ডেপুটেশনে শিক্ষক এনে শ্রেণী কার্যক্রম চালাতে হচ্ছে। আমাদের 2 বছর যাবৎ কোনো প্রধান শিক্ষক নেই। এই স্কুলে শিক্ষকের সংকট, স্কুলে মাত্র 3 জন টিচার আছে। ধামরাই উপজেলাতে বেশ কিছু স্কুলে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। ইংলিশ অনার্স এরকম শিক্ষক আমাদের নাই, গণিতের আছে একজন মাত্র। চাঁদপুরে 1156টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 642টিতে প্রধান শিক্ষক নেই। যদি প্রধান শিক্ষক থাকতো তাহলে আমি আমার দায়িত্বটা সুন্দরভাবে পালন করতাম। সারা দেশে 65,620টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট তীব্র। আদালতের আদেশে 36,235 জন সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন। এতে সহকারী শিক্ষক পদের শূন্যতা আরও বাড়বে। এমন পরিস্থিতিতে চূড়ান্ত নির্বাচিত 14,384 জন শিক্ষককে দ্রুত যোগদান করানো গেলে কিছুটা সংকট কাটতো, কিন্তু 5 মাস ধরে তাও ঝুলে আছে। যখন কিছু শিক্ষক সহকারী থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবে, তাহলে ওই ডেটাগুলো শূন্যতা হবে। ওই শূন্য পদগুলো আবার নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। এভাবে গ্র্যাজুয়ালি এগুলোকে সমাধান করতে হবে। বিদ্যালয়ে ভবন আছে শিক্ষার্থীও, কিন্তু বেশিরভাগ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত শিক্ষক। তাই একজন শিক্ষককে নিতে হচ্ছে একাধিক শ্রেণীকক্ষের দায়িত্ব। সীমিত জনবল দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। সরকার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষক সংকট রয়েছে সেটি দূর করার নানা উদ্যোগের কথা বললেও তার আগ পর্যন্ত প্রাথমিক শিক্ষা মানসম্মতভাবে নিশ্চিত করা যে চ্যালেঞ্জ, সেটি বলছেন সংশ্লিষ্টরাই। তাই এই প্রশ্ন থেকেই যায়, প্রাথমিক শিক্ষাটাই যেহেতু শিশুদের শিক্ষার ভিত্তি, তারা এটি সঠিকভাবে না পেলে শিশুদের ভবিষ্যৎ কিভাবে সঠিকভাবে দাঁড়াবে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম ও মুরগির দাম। কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। শুক্রবার ঢাকার বাজারগুলোতে সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম 20 থেকে 30 টাকা কমেছে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় কমেছে কাঁচামরিচের দামও। গত সপ্তাহে 300 থেকে 360 টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা কেজি দরে। তবে ডিম প্রতি ডজন 150 টাকা ও ব্রয়লার মুরগি 230 টাকা, যা কেজিতে 10 থেকে 20 টাকা বেশি। পাশাপাশি মাছের দামও বাড়তি। তাছাড়া প্রতি কেজি বেগুন 120 টাকা, টমেটো 120 টাকা এবং গাজর 100 টাকায় বিক্রি হচ্ছে। বাজার কিছুটা কমছে, ওই রকম না, তাও 80 টাকা 90 টাকার নিচে না। আমাদের তো বেতন বাড়তেছে না, কিন্তু আমাদের এই যে নিত্যপণ্যের জিনিস কিনলাম খাওয়া আমাকে অনেক সমস্যা হইতেছে। গত সপ্তাহে ছিল 140 টাকা ডজন, বর্তমানে 150 টাকা ডজন লাল ডিমের। এই সপ্তাহ 400 টাকা ছিল, এই সপ্তাহ 240 টাকা। ভারতে আইসে দেখে মরিচের আমদানি বেশি দেখে দাম কমে গেছে। বিলুপ্তির শেষ সীমানায় দাঁড়িয়ে নৃগোষ্ঠীর গোত্রীয় মাতৃভাষা রেংমির্চা। সংখ্যাগরিষ্ঠ মানুষ বা মুরুং ভাষায় কথা বলার চর্চার অভাবে এখন এই ভাষার মানুষ আছেন মাত্র 5 জন। তবে রেংমির্চাকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠা করা হয়েছে ক্রাংসিপাড়া সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়। এখান থেকেই নতুন প্রাণে ছড়িয়ে যাচ্ছে বিলুপ্তপ্রায় ভাষাটি। বান্দরবান থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী।
3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। মাংপুং ম্রো এবং একই নামের 2 নারী কুনরাও ম্রো কথা বলছেন নিজেদের মাতৃভাষায়। তাদের এই ভাষায় পৃথিবীতে কথা বলতে পারেন মাত্র 5 জন। এটি বান্দরবনের আলীকদমের দুর্গম পাহাড়ি জনপদ, যেখানে একসময় এ ভাষায় কথা বলতেন হাজারো মানুষ। ম্রো নৃগোষ্ঠীর এই গোষ্ঠীয় ভাষার নাম রেংমিটচা। বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষ এ ভাষা বুঝতে পারলেও সাবলীলভাবে কথা বলতে পারেন 5 জনই, যাদের 3 জনের সাথে কথা বলি আমরা। Cái khui trục đợt Thôi cầm là ngài trà Nói bài om khá là Thôi trà Tông bà Tà la bèn là thôi ở đợt mẹ Tụ cơ này Thôi cọp ở đợt Chít tới chết tới đợt thôi cọp Ninh hay mình hai Cái mình là con rào Cái cho ninh là Khôi nít lại Nga đợt Ngoài cái từ cơm tầm nay vậy đó cái lù khiên om lòng mà ta। বয়সের ভারে তারা আজ ক্লান্ত, তবুও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আঁকড়ে ধরে আছেন নিজেদের শেকড়। আলাদা আলাদা পাড়ায় বসবাস করায় নিজেদের মধ্যেও রেংমিটচায় কথা বলার সুযোগ পান না। বলছেন চর্চার অভাব ও সংখ্যাগরিষ্ঠের চাপে হারিয়ে যাচ্ছে রেংমিটচা। Thana papang mi ponu kne ora nan po tulip kala anu thok klen thami tiyum kop o phong ai loi le tom dala thôi na la ta thôi kla। হারিয়ে যেতে বসা এই ভাষা সংরক্ষণে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। 2024 সালে আলীকদমে প্রতিষ্ঠা করে ক্রাঞ্চিপাড়া সেনামৈত্রী প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে বর্তমানে শিক্ষার্থী 25 জন আর শিক্ষক আছেন 2 জন। বিদ্যালয়ের শিক্ষক জানান, জীবিত রেংমিটচা ভাষীদের কাছ থেকে ভাষাটি রপ্ত করে তা ছড়িয়ে দিচ্ছেন নতুন প্রজন্মের মাঝে। স্কুল করছেন আর্মিরা, আর্মিকে অনেক ছাত্র করছেন। আগে আর এরকম স্কুল কিছু ছিল না, সরকারি স্কুলে নাই, মানে এনজিও স্কুলে নাই, কিছু নাই। বাবা কাছ থেকে ওটা শিখায়, ওটা মায়ের ভাষা, বাবার ভাষাও। এ কারণে আমি মানে হারাই চাই নাই। স্কুলটি আলীকদম থেকে দুর্গম পাহাড়ি জনপদ হওয়ায় রয়েছে শিক্ষক সংকটও। অতিমারি ভৌগোলিক বিচ্ছিন্নতা আর বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে মিশে যাওয়ার কারণে বিলুপ্তির পথে রেংমিটচা ভাষা। এখন এই ভাষায় অনর্গল কথা বলতে পারেন এমন জীবিত মানুষের সংখ্যা বাংলাদেশে 5 জন। পারিবারিক চর্চা না থাকা আর নতুন প্রজন্মের মধ্যে এই ভাষা শিখতে না চাওয়ার কারণে হয়তো বিলুপ্তি হয়ে যেত ভাষাটি। আর তাই রেংমিটচা ভাষা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর এমন আয়োজন। মাসুদ আলামনি, নিউজ 24, আলীকদম, বান্দরবান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর আদলে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। শুক্রবার সৌদির উপকূলীয় বন্দর শহর জেদ্দায় স্বাক্ষর করা হবে এই চুক্তি। সৌদি আরবের পক্ষে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তুরস্কের পক্ষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চুক্তিতে স্বাক্ষর করবেন। এর আগে 2025 সালে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সৌদি আরব ও পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় শিক্ষক সহ 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 15 জন। হামলাকারী স্কুলের 9ম শ্রেণীর ছাত্র বলে জানিয়েছে পুলিশ। আর এই ঘটনায় থাই প্রধানমন্ত্রী আরুতিন চার্নভিরাকুল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গুলির শব্দে মুহূর্তেই থমকে যায় সবকিছু। আতঙ্কে ছুটতে শুরু করে শিক্ষক শিক্ষার্থীরা। এমন পরিস্থিতি থাইল্যান্ডের ব্যাংককের পাশের নন্থাবুরি প্রদেশের ডেপসেরিন নন্থাবুরি স্কুলের।
স্থানীয় সময় শুক্রবার স্কুলটিতে বন্দুক হামলা চালায় এক আততায়ী। এতে হতাহত হন বেশ কয়েকজন। ঘটনার পর শোক আর উদ্বেগে ভেঙে পড়েন স্কুল শিক্ষার্থী সহ স্থানীয়রা। আমরা 5 নম্বর বিল্ডিং এ শব্দ শুনতে পাই। প্রথমে আমি ভেবেছিলাম ওগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু এটা মর্মান্তিক ঘটনা। হামলার খবরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে ঘটনাস্থল। চলে সাঁড়াশি অভিযান। এই সময় একটি ক্লাসরুম থেকে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান নন্থাবুরি প্রাদেশিক পুলিশের প্রধান দেশরাপি কংদি। আরও জানান হামলাকারী 9ম শ্রেণীর এক শিক্ষার্থী, যার বয়স প্রায় 14 বছর। এ ঘটনায় থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এমনটি কখনোই ঘটার কথা নয়। নীরব দাস, নিউজ 24। ইরানের সাথে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে প্রত্যাশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান। এদিকে যুদ্ধবিরতির আলোচনা থমকে থাকার মাঝেই দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আর ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর উপর হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে প্রাণহানি হয়েছে 30 জনের। জ্বালানি তেলের দাম নিয়ে বৈশ্বিক উদ্বেগের মাঝে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই থামছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এছাড়া মার্কিন অস্ত্র সংকট নিয়ে দ্বন্দ্বের গুজব উড়িয়ে পেন্টাগন প্রধান পিট হেগসেথের কার্যক্রমে সর্বোচ্চ সন্তুষ্টি জানান তিনি। এর মধ্যে হরমুজ প্রণালী পুনরায় সচল করতে একটি অস্থায়ী চুক্তির শেষ ধাপে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইরান এবং ওমান। এই চুক্তির বিরোধী কট্টরপন্থীদের তোপের মুখেও অনড় অবস্থানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিজের পদত্যাগের খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এদিকে এই চেষ্টার মাঝে লেবানন সীমান্তে ফের বাজছে যুদ্ধের দামামা। যুদ্ধবিরতির আলোচনা থমকে যাওয়ার সুযোগে দক্ষিণ লেবাননে নতুন করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আর রণাঙ্গনের আরেক ফ্রন্ট ইয়েমেনেও বইছে সংঘাতের ঝড়। দেশটির পূর্বাঞ্চলে সৌদি সমর্থিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে বিপুল প্রাণহানির দাবি করেছে হুতি বিদ্রোহীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাসান মাহমুদের 4 উইকেটে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের 263 রানের জবাবে 355 রান তুলে 92 রানের লিড নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাসকিন আহমেদ, ইবাদত হোসেনরা ছন্দে ফিরতে না পারলেও একাই লড়েছেন হাসান মাহমুদ। শুরুতে স্যাম কনস্টাস ও ক্যাম্পবেল কেলাউকে দ্রুত ফিরিয়ে ভালো সূচনা এনে দেন তাসকিন ও হাসান। পরে হাসানের আঘাতে ফেরেন জশ ফিলিপ ও কুর্টিস প্যাটারসন। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ ব্যাটার টিগুয়ে উইলি। 177 বলে 16 130 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।